তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হয়ে পড়ল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটার লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলো মাচাতে সব ধরেনি, মাচা থেকে বেরিয়ে ঝুলছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। নমস্কার। অল্প স্বল্প গল্প নিয়ে আমরা হাজির হয়েছি ঠিক রাত 11টায়, যেখানে আমাদের বাছাই করা গল্প আপনাদের নিয়ে যায় এক মায়াবী দুনিয়ায়। সেই সফরে নিয়ে যেতে আজ আপনাদের জন্য থাকছে একটি খুবই সাধারণ গল্প, আর এই গল্পের অসাধারণতা তার এই সাধারণত্বে। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা। গল্পটি অন্নপূর্ণার, না সহায় হরির, না খেন্তির, না একটি পুঁই গাছের। সে বিচার আপনাদের। আমি শুধু বলতে চাই গল্পটি একটি খুবই সাধারণ গল্প। শুনতে থাকুন রাতের নীরবতায় শব্দের মায়াজাল, ঠিক রাত 11টায়। গল্পটি অতি প্রাচীন হওয়ায় কিছু কিছু জায়গায় গল্পের ভাষা পরিবর্তন করে সহজ করে নেওয়া হয়েছে। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়েই স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারকুড়ো গাছ কেটেছে, ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়ে 2 আঙ্গুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করে চুলে মাখাচ্ছিলেন। স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টেনে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বার করে দেবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সহায় হরি সামনে এগিয়ে এসে বললেন, কি হয়েছে, বসে রইলে যে? দাও না একটা ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোঁবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি টাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হল। এটা যে ঝড়ের আগের আকাশের স্থির ভাব মাত্র, তা বুঝে তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করে বললেন, কেন, কি কি হয়েছে আবার? কি? দেখো, রঙ্গ করো না বলছি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রসকে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? কেন, কি গুজব রটেছে? কি গুজব জিজ্ঞাসা করো গে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি তুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি অবাক হয়ে কি বলতে যাচ্ছিলেন, অন্নপূর্ণা আগের মতোই সুরে বলে উঠলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে চোয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ তো এ মেয়ের বিয়ে হলো না। ও নাকি উচ্চজ্ঞ করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। এই আমি বলি, না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাতা না একজন মাতব্বর লোক?
চাল নেই, চুলো নেই, এক করার মুরত নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তা এমন কঠিন কথা কি? আর সত্যি তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠলো, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই, না বিয়ে দেবার গা না কিছু। আমি কি যাব পাত্তর ঠিক করতে? সশরীরে স্ত্রীর সম্মুখে যতক্ষণ বর্তমান থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমবার কোনো সম্ভাবনা নেই। সেটা বুঝতে পেরে সহায় হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠিয়ে নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে যাত্রা করলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখে হঠাৎ থেমে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বললেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পেছনে সাথে নিয়ে বাড়ি ঢুকল। তার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে। হলদে চেহারা দেখে মনে হয় কারা পাকা পুঁই গাছ উপড়ে ফেলে উঠানের জঞ্জাল তুলে দিয়েছিল। মেয়েটি তাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উঠছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো। পিনটির বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরে তার পেছনের মেয়েটির হাত থেকে পুঁই পাতা ঝরানো দ্রব্যটি নিয়ে মেলে ধরে বলল, চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকাল ধরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, দেখো বাবা কেমন মোটা মোটা। নিয়ে যা? আহা, কি অমত্তই তোমাকে তারা দিয়েছে। পাকা পুইডাটা কাট হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত। নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ের ধারি মেয়ে। বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাশ। প্যাল বলছি, ও যা প্যাল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চেয়ে হাতের বাঁধন আলগা করে দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বকে চললেন, যা তো রাধি, ও আপটগুলো টেনে কিরকির পুকুরের দ্বারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বাইরে হতে দেখেছি তবে ঠ্যাং কোড়া না করি তো। বোঝা মাটিতে পড়ে গিয়েছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলে নিয়ে খিড়কি অভিমুখে চলল, কিন্তু ছোট মেয়ে অত বোঝা আঁকড়িয়ে ধরতে পারল না। অনেকগুলি ডাঁটা এদিক ওদিক ঝুলতে ঝুলতে চলল। সহায় হরে ছেলে মেয়েরা তার মাকে অত্যন্ত ভয় করত। সহায় হরি আমতা আমতা করে বলতে গেলেন, তা এনেছি ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁই শাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ঘুরে দাঁড়িয়ে মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তার দিকে চেয়ে বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে 2 পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চেয়ে দেখলেন, তার চোখ দুটো জলে ভরে এসেছে। তার মনে বড় কষ্ট হলো। কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করে দুপুরবেলা স্ত্রীকে চটাতে তিনি আদৌ সাহস দেখালেন না। নিঃশব্দে
খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেলেন। রান্না করতে করতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে পড়ে যায় অন্নপূর্ণার। তার সাথে এটাও মনে পড়ল গত অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠানের ও খিড়কি দূরের আশেপাশে যে কটা ডাঁটা পড়েছিল সেগুলি কুড়িয়ে নিয়ে আসলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারে ছাই কাদায় ফেলে দিয়েছে। কুচো চিংড়ি দিয়ে এইভাবে চুপি চুপি পুঁইশাক তরকারি রাঁধলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে তাকালো। দু একবার এদিক ওদিকে ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তার পাতে পড়ে নেই। পুঁইশাকের উপর এই মেয়েটির কিরূপ লোভ তা তিনি জানতেন। জিজ্ঞাসা করলেন, কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নেড়ে এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি ভেবে অন্নপূর্ণার চোখে জল আসলো। চাপতে গিয়ে তিনি চোখ উঁচু করে চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বিকেলে সহায় হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদবার পর কালীময় উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আসে ভায়া? এই ধরো কেষ্ট মুকুজ্জে, স্বভাব নইলে পাত্রে দেবে না, স্বভাব নইলে পাত্রে দেবে না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে দৌড়ে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে তার কি স্বভাব! রাম বলো, 7 পুরুষের ভাগ্য, বসা ক্ষত্রিয়। তার সমাজের সেসব শাসনের দিন কি আর আসে ভায়া? দিন দিন চলে আসছে, বেশি দূর যাই কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের, এই শ্রাবণে 13। আহা হা, 13 আর 16 তফাতটা কিসের শুনি? 13 আর 16 তফাতটা কিসের? সে আর 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমার দরকার নেই। সে তোমার হিসাব তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি মেয়েকে বসলে কিসের জন্যে শুনি? ও তো একরকম উৎসুগ্গু করা মেয়ে। আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়াও তা, 7 পাকে যা বাকি এই তো। সমাজে বসে বসে এসব কাজগুলো তুমি করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজে বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ে বিয়ে দেওয়ার বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্র না হলে কি পাত্তর মেলে না? গরিব মানুষ, দিতে থুতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 60টি এমন ধানও করেছে। ব্যাস রাজার হাল, 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হচ্ছে এই যে মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ই ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তার কারণ নির্দেশ করতে গিয়ে কেউ কেউ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না। এটা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস আগে নিজের গ্রামে কি একটা করবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম মার খেয়ে কিছুদিন শয্যাশায়ী ছিল। এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভেঙে দেন। দুই দিন পরের কথা, সকালে উঠে সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙা রোদ এসেছিল তারই আতপে বসে আপন মনে তামাক টানছিলেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল,
বাবা যাবে না, মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কি জানি কি চেয়ে দেখলেন, পরে নিম্ন স্বরে বললেন, যা শিগগিরি শাবলখানা নিয়ে আয় দিকি। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সাথে জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলেন। ইতিমধ্যে প্রকাণ্ড একটা ভারী লোহার শাবল 2 হাত দিয়ে আঁকড়ে ধরে খেন্তি এসে পড়ল। তারপর পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়ে বার হয়ে গেল। এদের দেখে মনে হলো নিশ্চয়ই এরা কারো ঘরের শীত কাটবার উদ্দেশ্যে চলেছে। অন্নপূর্ণা স্নান করে সবে কাপড় ছেড়ে উনুন ধরাবার জোগাড় করছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘরগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাবার পথে বাঁ ধারে এক জায়গায় শ্যাওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন থেকে বের হচ্ছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল থেকে ও ডালে যাচ্ছে। দুর্গা আঙ্গুল দেখিয়ে বলল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আরও একটা জিনিস লক্ষ্য করলেন। ঘন বনের মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে আওয়াজ হচ্ছিল, কে যেন কি খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়ে দাঁড়ালেন, তারপর চলতে আরম্ভ করলেন। তারা খানিকক্ষণ যেতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হলো। কাজ করে ফিরতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হলো। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠানে রোদে বসে তেলের বাটি সামনে নিয়ে খোপা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বললেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলে এতক্ষণ? এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করতে যাবার একটুখানি পরেই সহায় হরি 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে কোথা থেকে এসে উপস্থিত হলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখে কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চেয়ে বললেন, ওই ওপাড়ার মহেশা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়ত। তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। বরজ পোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? আমি? না না না, আমি কখনো না। এই তো আমি। সহায় হরির ভাব দেখে মনে হচ্ছিল তিনি এইমাত্র আকাশ থেকে পড়েছেন। চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে। মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি? দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব ঘুপ ঘুপ শব্দ। তখন আমি বুঝতে পেরেছি সারাপে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নাই, পরকালও নাই। চুরি করতে, ডাকাতি করতে যা ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? বরজপোতায় সহায় হরি যে ছিল না, হাত নেড়ে সে তার কতগুলি প্রমাণ উত্থাপন করবার চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তিনি বেশি কথাও বলতে পারলেন না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পারস্পরিক সম্বন্ধও খুঁজে পাওয়া গেল না। 8 ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকলে সামনে মেটে আলুর দিকে একবার আর চোখে তাকিয়ে নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সাথে কাপড় মেলছিল। অন্নপূর্ণা ডাকলেন,
খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল। সে ইতস্তত করতে করতে মার কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি তাকিয়ে থেকে একবার ভূপতিত মেটে আলুর দিকে তাকালো, তারপর আবার মার মুখের দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্রদৃষ্টিতে একবার বাড়ির সামনের বাঁশঝাড়ের মাথার দিকেও তাকিয়ে নিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে কথা বার হলো না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কথা বলছিস নে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে তাকিয়েছিল। উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন। পাজি, আজ তোমার পিঠে আমি আজ তো চেলা কাঠ ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে। সমস্ত মেয়ে বের যুগ্গি হয়ে গেছে কোন কালে। সেই এক গলা পিছন বোন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার থেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শহর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে কাবো না জোটে না কাবো, তা বলে পরের জিনিসে হাত। এ মেয়ে নিয়ে আমি কি করব মা? 2-3 দিন পরে একদিন বিকেলে ধুলা মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টকারের জঙ্গল হয়েছিল, খেন্তি ছোট বোনকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করবার আয়োজন করছে এবং ভবিষ্যৎ সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবন্ধনে বদ্ধ হয়ে ফাঁসি যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুকনো কঞ্চির গায়ে ঝুলে আছে। অবশিষ্ট ফলমূলগুলি আপাতত তার বড়মের মনের মধ্যেই অবস্থিত। দিনের আলোতে এখনো সেগুলো বার হয়নি। অন্নপূর্ণা হেসে বললেন, তোর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। কেন? আমি রোজ জল ঢালবো। দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়েছে। সকালে উঠে সহায়হরি দেখলেন তার 2 ছোট মেয়ে দোলায় গায়ে বেঁধে রোদ উঠবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনলো। সহায়হরি বললেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায়হরি বেরিয়ে চলে গেলেন। যেতে যেতে ভাবছিলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখ ভালো করে দেখেননি? খেন্তির মুখ কেমন সুশ্রী হয়ে উঠেছে। জামার ইতিহাস কিছুটা এইরূপ। অনেক বছর আগেকার কথা। হরিপুরের রাসের মেলা থেকে সহায়হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি কিনে আনেন। ছিঁড়ে যাবার পর তাতে অনেকবার রিপু ইত্যাদি করা হয়েছিল। সম্প্রতি গত বছর থেকে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তার গায়ে হয় না। সংসারে এসব খোঁজ সহায়হরি রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তি নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে সেটি রাখত। পৌষ সংক্রান্তি। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁশিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়ে চটকাচ্ছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পেড়ে 1 থালা নারকেল কুড়ছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে রাজি হননি,
কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরে ফেরে, তার কাপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত পেছনে পড়ে থাকায় হাত পা ধুইয়ে ও শুদ্ধ কাপড় পরিয়ে তাকে বর্তমান পদে নিযুক্ত করেছেন। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতটা পেতে বলল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা থেকে একটুখানি গোলা তুলে নিয়ে হাতের 5 আঙ্গুলের দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করে সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছে নিয়ে মার সামনে পেতে বলল, মা আমায় একটু। খেন্তি সূচিবস্ত্রে নারকেল কুড়তে কুড়তে লুব্ধ নেত্রে মাঝে মধ্যে এদিকে তাকাচ্ছিল। এ সময় খেতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে সে চুপ করে রইল। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় কেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি তাড়াতাড়ি নারকেলের উপরের মালাখানা যাতে ফুটো নেই সেখানা সরিয়ে দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করে গোলা ঢেলে দিলেন। মেজ মেয়ে পুটি বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে। রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোল, পুলি, মুক্তক্তি এইসব হয়েছে। হ্যাঁ মা, ক্ষীর না হলে নাকি পাটিসাপটা হয় না। খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল নিয়ে খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের সদুত্তর খুঁজতে লাগলেন। খেন্তি বলল, খেদির ওইসব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ওমা, কেমন একটা ধরা ধরা গন্ধ। আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে কথা শেষ করে খেন্তি মার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, মা, নারকেলের কোড়া একটু নেব? নে, কিন্তু এখানে বসে কাশ নে, মুখ থেকে পড়বে না কি হবে? যা ওদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ থেকে সন্দেহের কোনো কারণ থাকতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস তো দেখি, গরম গরম দি। কেন্তি, জল দাও, ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির কাছে অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনোপুত হল না সেটা তার মুখ দেখে বোঝা গেল। পুঁটি বলল, মা, বড়দি পিঠে খাক, ভালোবাসে। ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাবার পর মেজ মেয়ে পুটি খেতে চাইল না। সে নাকি অনেক বেশি মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খাচ্ছে। সে মুখ বুজে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করেও 18-19 খানা খেয়েছে। জিজ্ঞাসা করলেন, কেন্তি, আর নিবি? খেন্তি খেতে খেতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়ল। অন্নপূর্ণা তাকে আরও খান কতক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখালো। হাসি ভরা চোখে মার দিকে তাকিয়ে বলল, বেশ খেতে হয়েছে মা। ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলতে তুলতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চেয়ে রইলেন। মনে মনে ভাবলেন, কেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ
কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কেউ কখনো শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিয়ে করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। কিন্তু প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় নাকি 2 পয়সা করেছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বার হতে চাননি, একটু সংকোচ বোধ করছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির হাতটি জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে আসলো, কিছু বলতে পারলেন না। বাড়ির বাইরে এসে আমলকি তলায় বেহারারা সুবিধা করে নেবার জন্য বরের পালকি একবার নামালো। অন্নপূর্ণা চেয়ে দেখলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হয়ে আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাইরে এসে সেখানে লুটোচ্ছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠেছিল। খেন্তিকে কি অপর ঠিক বুঝবে? যাবার সময় খেন্তির চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলেছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও 2 মাস তো। ও পাড়ার ঠান দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখিয়ে সে একগুয়েমি সুরে বলল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলা উঠানের মাচায় রোদ্রে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হুহু করত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই যে। কোথা থেকে বেরিয়ে এসে নির্লজ্জের মতন হাতটি পেতে মিনতির সুরে অমনি বলবে, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হয়ে গিয়েছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নেমেছে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে কথা বলছেন। সহায় হরি তামাক সাজতে সাজতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলে মনে হবার কথা তিনি রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করে বললেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। আচ্ছা, তোমার মেয়ের হয়েছিল কি? সহায় হরি হুঁকোটায় 5-6টা টান দিয়ে কাঁচতে কাঁচতে বললেন, আরে, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে, মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজে টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারেই সামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30টে টাকার কম হবে না। ভেবে দেখলাম কি না, মেয়ে নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতো চলে, হাবাতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না, বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করে জোরে জোরে মিনিট কতক ধরে হুঁকোয় টান দিতে লাগলেন।
কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটা যা অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয়। যেমনই মেয়ে তেমনই বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চেয়ে বললেন, বলি, আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো, জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমরা প্রাচীন। আভিজাত্যের গৌরবে সহায় হরি শুদ্ধস্বরে হাহা করে খানিকটা শুষ্ক হাসি হাসলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করে বার কত ঘাড় নাড়লেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনই চামার, গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপ দিয়ে মুড়ি চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কেটে গিয়েছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়েছে যে এইরূপ শীত তারা জ্ঞান হবার পর কখনো দেখেননি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠে করবার জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছে। রাধি বলল, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করলে কেন? আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলায় কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। সরে এসে বসো মা, আগুনের ধারে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো হয় না? এদিকে আয়। গোলা তৈরি হয়ে গেলে খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চেপে ধরলেন। দেখতে দেখতে মিঠে আছে পিঠে টোপরের মতন ফুলে উঠল। পুঁটি বলল, মা দাও, প্রথম পিঠাখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুঁচো লতার থেলো থেলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকে রয়েছে। পুঁটি ও রাধি খিড়কির দোর খুলতেই একটা শেয়াল শুকনো পাতায় খসখস শব্দ করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালিয়ে গেল। পুঁটি পিঠেখানা জোরে ছুঁড়ে ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছনে সরে এসে খিড়কি দরজার মধ্যে ঢুকে পড়ল এবং তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। পুঁটি ও রাধি ফিরে আসলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, দিলি? হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাতে অনেকক্ষণ কেটে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি শব্দ করছিল। তার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হয়ে পড়ছে। দুই বোনের খাবার জন্য কলার পাতার পাত চিরতে চিরতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হয়ে পড়ল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটার লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলো
মাচাতে সব ধরেনি, মাচা থেকে বেরিয়ে ঝুলছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। আজ তাহলে এখানেই শেষ করি। আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি তাজ, সহায় হরির চরিত্রে পুলক রঞ্জন নস্কর, কালীময়ের চরিত্রে অয়ন, অন্নপূর্ণা ও খেন্তির চরিত্রে শ্রাবণী, পুঁঠি ও রাধার চরিত্রে ওয়ালেদ, দুর্গার চরিত্রে আহমেদ, বিষ্ণু সরকারের চরিত্রে ওয়াজেদ, সাউন্ড ডিজাইন এবং মিক্সিংয়ে ওয়াজেদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের উৎসাহ দিতে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনার যদি গল্পের পেছনের গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করবেন। ফিরে আসবো খুব শীঘ্র। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। কেবল একটিমাত্র পুঁইশাকের চারা, কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালের গ্রন্থিবন্ধনে আবদ্ধ হয়ে ফাঁসি যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে ঝুলছে।